যেটা হচ্ছে যে আপকামিং যে কাজগুলো আসছে, যেমন হচ্ছে ধরুন রঘু ডাকাত, এই যে একটা কাজ আসছে দেবদার। তারপরে ধরুন দেবী চৌধুরানী, যেটা বঙ্কিমচন্দ্রের একটা বিরাট বড় উপন্যাস, সেটার একটা এত বছর পর, যেটা লাস্ট করেছিলেন 1975 সালে সুচিত্রা সেন, দীনেন গুপ্তের যেটা। তারপরে আসছে রক্তবীজ টু। ঠিক আছে, এই সিনেমাগুলো সম্পর্কে আপনার কি মতামত, যদি একটু ছোট্ট করে বলেন? খুব প্রথমে মাথায় রাখতে হবে যে বাংলার মার্কেটে দাঁড়িয়ে না খুব বড় বাজেটের সিনেমা হতে চলেছে। তিনটে সিনেমাই, একটার তো অলরেডি একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, সেটা হচ্ছে বহুরূপী, এবং যেটা দর্শক যেটা পার্ট টু দেখার জন্য বসে আছে। এইবার ব্যাপার রক্তবীজ, হচ্ছে রঘু রক্তবীজ, ডাকাত। রক্তবীজ। হ্যাঁ, রক্তবীজ টু, ওটার তো পার্ট টু দেখার জন্য মানুষ বসে আছে হা করে, কারণ কারণ অলরেডি পার্ট ওয়ানটা অলরেডি হিট এবং ব্লকবাস্টার হিট। তো সেটার একটা সিকুয়েল আসছে, এবং সেটা কি হয়, কি ইস্যু নিয়ে তারা এবার কথা বলছে, কতটা দেখাচ্ছে না দেখাচ্ছে, সেই জিনিসটা তো আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। রক্তবীজ টু আমার মানে কি বলবো, মানে খুবই আশা আছে এই সিনেমাটাকে নিয়ে অন্তত। এবার আমি যদি আসি বহুরূপী এবং দেবী চৌধুরানীতে, এই বারবার বহুরূপী বলছি, আমি যদি রঘু ডাকাত আর দেবী চৌধুরানীতে আসি, তুই দেখবি দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত ওটা কিন্তু একই গল্পের দুটো অংশ বলতে পারিস। হুম 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 ঠিক আছে, মানে ওই ওই জিনিসটাকেই কভার করছে পুরোটা। হুম 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 এইবার এই দুটো সিনেমাতেও, দুটো সিনেমার গল্প তুই যদি পড়িস, তাহলে দেখবি এই দুটো সিনেমাতে বিশাল একটা বাজেটের প্রয়োজন, যেটা অস্বীকার করা সম্ভব নয়। ঠিক হুম আছে, হুম হুম মানে আমি হুম এই দুটো সিনেমা বানালাম এবং বানিয়ে তারপরে আমি বললাম যে আমার কাছে না বাজেট ছিল না, তো তাই আমি এই জিনিসটা দেখাতে পারিনি। কারণ তুমি যদি গল্পটা পড়ছো প্রথমে, কারণ তুমি গল্পটা পড়েই তো সিনেমাটা বানাতে যাচ্ছ, তুমি হুম যখন গল্পটা প্রথমে পড়ছো তোমার মাথায় প্রথমেই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এই সিনেমা দুটোতে কিন্তু বাজেটটা দরকার, না হলে আমি এই সিনেমাটা দেখাতে পারবো না। না হলে আমি সিনেমাটা দেখাতে পারবো না, কিছু জিনিস আমাকে বাদ দিতে হবে বা কিছু জিনিস আমাকে অল্প দেখাতে হবে, যেখানে না ওই ফিলিংসটা উঠে আসে না। যে প্রপার ফিলটা বড় স্ক্রিনে আমরা কেন যাচ্ছি, তাহলে তো আমি ওটিটিতে দেখে নিতাম। বড় স্ক্রিনে এই কারণে যাচ্ছি, বড়ভাবে জিনিসটাকে ফিল করব, হুম বা আমি যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারটাকে আমি দেখতে যাচ্ছি তাকে যাতে ভালোভাবে পোর্ট্রে করা হয়। এবং এই মানে দুটো গল্পেই না অনেক কিছু দেখানোর আছে, এবং এই দুটো গল্পে রাইটারেরও একটা বিশেষ ভূমিকা থাকবে, যারা মানে যে জানা মানে যারা লিখে গেছেন তারা তো কালজয়ী লিখে গেছেন। এবার যখন ওটাকে সিনেমার আকারে আমি করছি, অত বড় গল্প তো আমি সিনেমাতে পুরোটা কভার করতে পারবো না। তো আমি কোন কোন জিনিসগুলো নেব আর কোন কোন জিনিসগুলো ছাড়বো, সেই জিনিসটা বাছাও এই দুটো গল্পের জন্য না খুব ইম্পর্টেন্ট। যে আমি কোন জিনিসগুলো নেবো আর কোন জিনিসগুলো ছাড়বো, যেগুলো নিচ্ছি সেগুলো মিলিয়ে আমি একটা প্রপার গল্প তৈরি করতে পারবো তো, যেটা কোথাও গিয়ে মেন গল্পটাকে এফেক্ট করবে না, কোথাও দেখে মনে হবে না যে এসেন্সটা না মরে গেল, মানে ইয়েটার। যারা ধর এবার অনেকে আছে যারা এই দুটো গল্প অলরেডি পড়েছে, যাদের পড়া আছে এবং যারা পড়ে সিনেমাটা দেখতে যাচ্ছে, তাদের জন্য এটা না মনে হয় যে ভাই এই সিনটা তো এত ইম্পর্টেন্ট ছিল, যেই তুমি দেখলে বাজেট লাগবে তুমি সিনটাকে কেটে উড়িয়ে দিলে, তাহলে এসেন্সটাই তো চলে গেল সিনেমাটার, তাহলে আমি কি দেখলাম, না, সেই পরিচালকের জিনিসটা সাথে আমার। এটাও রাখা উচিত। ধরো এই সিনেমা শুরুর আগে যে একটা লেখা থাকে, যে আমরা এই জায়গা থেকে এটা নিচ্ছি, এটা যদি পুরোপুরি যদি লিখে দেয় স্পষ্ট করে, ঠিক আছে, সেটাও মনে হয় তাহলে দর্শকের এই যে যেই জায়গাটাও তাহলে বুঝতে পারে, কিন্তু দর্শক তো না না, সেই জায়গাটা এটা তো বুঝবে না। পুরোপুরি পরিষ্কার, দেখ নামটা তো দিয়েই দিচ্ছে যে রঘু ডাকাত এবং হ্যাঁ। দেবী চৌধুরানী, তো হুম সেখান হুম। থেকে যে নিচ্ছে সেটা তো পরিষ্কার। এবার আমার বক্তব্য কি, আমার বক্তব্য হচ্ছে আমি কতটা নিচ্ছি আর কতটা সেটা নেই। কোন জিনিসটা ছাড়ছি, আর যেটা নিচ্ছি সেটা দিয়ে আমি গল্পটাকে যাতে পুরো জাস্টিফাই করতে পারি। এমন না হয় যে যেগুলো ছেড়ে দিচ্ছি তার মধ্যে হয়তো সেইগুলি আসল। ইম্পর্টেন্ট কিছুও বেরিয়ে গেল, তার হ্যাঁ মধ্যে হ্যাঁ হয়তো হ্যাঁ। ইম্পর্টেন্ট কিছুও বেরিয়ে গেলে যেটা হয়তো দেখানো উচিত ছিল বড় স্ক্রিনে, বুঝেছিল, যেটা হ্যাঁ হ্যাঁ। হয়তো গল্পের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমি রাখলাম না। এই জন্য যারা এই স্ক্রিন প্লেটাকে আবার নতুন করে লিখবেন, তাদের এই জিনিসটা না মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার দুজন বড় স্টার করছে দুটো সিনেমা, একটার মধ্যে বুম্বাদা আছে, একটার মধ্যে আমাদের দেবদা আছে, দুটো বড় স্টার করছে, তাদের একটা সেপারেট ফ্যান বেস আছে, এবং যারা সিনেমাটা দেখতে যাবে, যাবে। এইবার এই সিনেমাটা কিভাবে তারা ফুটিয়ে তোলে তাদেরকে দেখ। আমি যদি গেট আপের কথা বলি, আমার দুটো গেট আপই ভালো লেগেছে। ওদিকে হুম। দেবী চৌধুরানী অ্যাজ মানে শ্রাবন্তী অ্যাজ দেবী চৌধুরানী, এবং বুম্বাদা তার সঙ্গে এখানে রঘু ডাকাতে দেবদার, দুটোরই যে মেকআপ বল বা যেই এরাটাকে তারা দেখাতে যায়, যে সেই হিসাবে যে ডিজাইন করা, যেটুকুই এসছে পোস্ট, মানে সেটা পোস্টার হোক বা মোশন পোস্টার হোক, হোয়াট এভার ইট ইজ, সেই জায়গাগুলো এখনো অব্দি দেখে প্রমিসিং, এখন অব্দি হুম থেকে খারাপ লাগছে না।
কিন্তু হুম তুই একটা এমন পিরিয়ডের গল্প বলছিস, সেখানে এরা ক্রিয়েশনটা তুই বুঝতে পারছিস, গল্পটা পড়লে বুঝতে পারবি যে ওই হুম এরা ক্রিয়েশনটা বাজেট লাগে। তুই ওই হুম এরাটাকে বিনা সব বাজেটে স্বাভাবিক ক্রিয়েট করতে পারবি না, যেখানে স্বাভাবিক। একটা ব্রিটিশ শাসন চলছে, সেখানে একটা মানে কিছু মানুষ যারা ডাকাতে পরিণত হচ্ছে, এবং তারপরে গিয়ে তুই গল্পটাকে দেখাচ্ছিস সেই জায়গাটা বিশাল বড় একটা জায়গা। হুম যখন ঠিক ঠিক। ডাকাতি করতে ঢুকছে, সেই জায়গাগুলো যে নষ্ট করা, এই যে কোনো নৌকাতে ডাকাতি করলো বা কোনো রাজবাড়িতে গিয়ে ডাকাতি করলো, সেই জায়গাটা তো তারা পুরো ধ্বংস করে দিয়ে আসছে ডাকাতি করে। এবার সেই হুম বড় বড় সেট গুলোকে ধ্বংস করা, মানে তুই বুঝতে পারছিস যে কতটা এই কারণে আমি বললাম যে এই সিনেমা দুটোই বাজেট দরকার আছে। না হ্যাঁ হলে এই সিনেমা দুটো বড় স্ক্রিনে যখন দেখবি, কারণ আমি কিন্তু জি টিভিতে বা স্টার জলসাতে সিরিয়াল দেখছি না, হুম যে চলো একটা ছোটখাটো করে দেখিয়ে দিলাম হয়ে গেল। হুম, বড় একদম স্ক্রিনে না বড় স্ক্রিনে দেখবি ছোট জিনিসও বড় বড় লাগে। ওই উত্তম হ্যাঁ। কুমার বলে গেছিল না যে ক্যামেরার সামনে অতি অভিনয়টা চলে না, একটু হুম বাড়ালে 10 গুণ বেড়ে যায়। সেই হুম জিনিসটা না হয় ক্যামেরাতে, যে তুই দেখাচ্ছিস এবং কোনটা কম বাজেটে একটু সস্তায় ভাবা হয়েছে সেটা তুই বড় স্ক্রিনে বুঝতে পারবি, বোঝা যাবে ছোটতে বোঝা বোঝা যাবে। যায় না। বড় হ্যাঁ ছোটতে স্ক্রিনে বোঝা যায় যে আচ্ছা এখানে বাজেট নেই তো তাই এটাকে এইভাবে করলো। হুম হুম সেই জন্য আমার মনে হয়েছে প্রিপেয়ার করে আনুক, দুটো সিনেমার মধ্যে পোটেনশিয়াল আছে, দুটো বড় স্টার, দুটো ভালো গল্প, এবং সেই দুটো ভালো গল্পকে এবার কিভাবে দেখায়, কতটা দেখায়, সেটাই এবার দেখার। আমি তো দুটো নিয়ে আশাবাদী। এবং বাংলা সিনেমা যে যে সাহিত্য কেন্দ্রিক সিনেমা করার কথা, একদম একদম চার একদম দেওয়াল একদম। থেকে যে চার দেওয়াল থেকে এইবার যে বেরোনোর চেষ্টা করছে, সেটা মৃগয়া দিয়ে হোক, সেটা রাস দিয়ে হোক। রাসও কিন্তু তুই যদি দেখিস, রাসও কিন্তু একটা পারিবারিক সিনেমা, কিন্তু সেটা দারুণ। চার দেওয়ালের সিনেমা নয়। না একদমই না। সেটা চার একদম দেওয়ালের সিনেমা নয়, ঠিক আছে? তো সেখান থেকে যে বেরোনোর চেষ্টা করছে, সেখানে যে অঙ্ক কি কঠিনের মতো সিনেমা আসছে, সেখানে যে হুম তারা বহুরূপী, রক্তবীজ, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, এই সিনেমাগুলো ভাবছে, সেটা অনেক বড় ব্যাপার। এবার ভাবলেই তো হলো না, সেটাকে আমাদের এক্সিকিউটও করতে হবে। হুম ভাবনাতে তো আমি আজকে ঘরে বসে ইনসেপশনও ভেবে নিতে পারি, কিন্তু যদি হুম আমি যেটা দেখাতে না পারি, সেই ভাবনাটার না আলটিমেটলি গিয়ে কোনো লাভ হলো না, এটা আমার মনে হয়। হুম যে তুমি একটা ভাবলে একটা জিনিস, কিন্তু সেটা দেখানোর জন্য তোমার কাছে সেই পর্যাপ্ত বাজেট নেই বা সেই জিনিসটা নেই, তাহলে তুমি যেটা ভাবছো সেটা যদি তুমি কম টাকায় মানে বা তুমি কম ইয়েতে করতে যাও, সেই জিনিসটা না পুরো যে ভাবনাটা, সেই ভাবনাটা চলে যায়, সেটা হুম। আর কোনো লাভ হয় না আলটিমেটলি। এটাই আমার মূল ইয়ে ছিল। এবার দেখা যাক কেমন হয়, আমি দুটো নিয়ে আশাবাদী। প্লাস রক্তবীজ তো বললামই, একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, সেখানে একটা বড় স্কেলে মুভিটা হচ্ছে, তো সেটা তো অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট থাকবে। তো হ্যাঁ দেখা যাক। একদম একদম। তো শুভম একদম। খুব গুরুত্বপূর্ণ মতামত রাখলো। এই শুভমকে যেন একটা অন্য ভার্সানে আমি অন্তত দেখতে পেলাম, শুভমের একটা আলাদা ভার্সান দেখতে পেলাম। খুব ভালো ভালো লাগলো, মতামত রেখেছে, আমার খুব ভালো লেগেছে। খুব তা ভালো লাগলো। দাদা আপনার কাছে জিজ্ঞেস করব এই সংক্রান্ত, এই যে ছবিগুলো আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো আমাদের সিনেমার হলের অবস্থা তো জানেনই কিরকম, সিঙ্গেল স্ক্রিন গুলো তো একবারেই নেই। এবং যে পরিমাণ ওই এক একটা পিভিআর বলুন বা আইনক্স বলুন বা নরমাল আমাদের যদি অন্যান্য হল থিয়েটার গুলোর যদি অবস্থা বলি, সেগুলো কিন্তু সংখ্যা প্রায় কমেই গেছে। এবার পুজোতে যখন এরকম বড় বড় ৩টে সিনেমা আসছে, এবার সাপোজ এই সিনেমাগুলোকে কিভাবে জায়গা দেবে, এই যে ডিস্ট্রিবিউশনটা, এই যে হল সংখ্যাটা, এইটা নিয়ে প্রত্যেকবারই একটা প্রবলেম থাকে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এইটার না একটা খুব ভালো উত্তর দিয়েছিলেন আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী। উনি আচ্ছা। কিন্তু এই কথাটা বলেছিলেন যে আহ, তোরা সবসময় ওই পুজো, ঈদ, বড়দিনের পেছনে দৌড়াস কেন? হুম বাকি যে মাসগুলো আছে সেগুলো কেন দেখিস না? তো এইটা না একটা খুব বাজে প্র্যাকটিস বলে আমি মনে করব। আমি বিদেশি সিনেমা দেখতে পারি না, বা আমি সত্যি হয়তো অশিক্ষিত, আমার কানের এখান দিয়ে মাথার ওপর দিয়ে চলে যায়। কেননা শুনেছি এইভাবে আহ, আমাদের কমিউনিটির বেশ কিছু মানুষকে ব্যক্ত করা হয়। তা সেরকমই অশিক্ষিত মানুষ আমি, বিদেশি সিনেমা বুঝি না। তবে আমাদের দেশীয় সিনেমার এই প্র্যাকটিসটা না হওয়াটাই ভালো, আস্তে আস্তে এর থেকে বেরিয়ে আসা ভালো। কেননা আমাদের প্রতি সপ্তাহে একটা দুটো করে সিনেমা কিন্তু আমরা দেখছি। এটা এটা তো বাংলাদেশের সিনেমার মতন না, যেটা আমরা এর আগের প্রত্যয়ের সঙ্গে আলোচনা করেছিলাম যে ওদের ওই ঈদের সময় দুটো দুটো ঈদে চারটে চারটে আটটা সিনেমা নিয়ে মারামারি, আর সারা বছর সব বন্ধ। আমাদের হুম দেশে তো সেটা, আমাদের দেশে নেই।
ভাষায় প্রচুর রকমের প্রচুর আঙ্গিকের সিনেমা আসে। এবার এই যেটা শুভম বাবু বললেন, এত সুন্দর করে বললেন, মানে আমি চুপচাপ করে শুনছিলাম। আমি সত্যি কথা আপনাদের প্রত্যেকটা মানে পডকাস্ট শুনি, আজকে আপনাকে মানে নতুন অবতারে পেলাম, অন্যভাবে আপনি ব্যক্ত করলেন, অসাধারণ। এবার বলি, আমরা এই যে রক্তবীজ 2 কে সরিয়ে রাখি, এর এই এই আলোচনার মধ্যে রেখে লাভ নেই। যেটা আপনি প্রথমেই বললেন ব্র্যান্ড ভ্যালু, ওটাতেই ও বেরিয়ে যাবে। তারপরে তো ভিক্টর রয়েছেন, আরো প্রবাদ প্রতিম সব শিল্পীরাই রয়েছেন, তার একটা চাহিদা থাকবে, আর তার ঘরানার দর্শক আলাদা, আমরা যতই যা মনে করি। এবার রয়ে গেল একই রকমের গল্প নিয়ে দুটি সিনেমা, রঘু ডাকাত আর হচ্ছে দেবী চৌধুরী। যা আমরা দেখতে পেয়েছি বহুদিন আগে, মাস 5 আগে, একটা সেট ডিজাইন চলছে, আর ওই যে মা কালী বলে একটা গান আমরা রঘু ডাকাত শুনতে হ্যাঁ একটা একটা ছোঁয়া গেছে যে বাজেটের কোনো কম্প্রোমাইজ হচ্ছে না, আমার হচ্ছে না। এটা বোঝা গেছিল না, তাই কারণ একটা কিছু চলছে, গোপন একটা কিছু চলছে, ঝড় উঠবে। আর টিজার বা ওই যাই বলা যাক, মানে ওই একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের, ওইটা যেটা দেবী চৌধুরানীর দেখেছি, দেখুন সমালোচনা করা যাদের কাজ তারা করবেই, ভালোর মধ্যেও করবেই, তারা করবেন। এই যে আমাদের শ্রাবন্তী এবং বুম্বাদাকে নিয়ে কথা বলার এখন কোনো জায়গাই নেই, সেই জায়গা থেকে আমি আশাবাদী এই দুটো ছবি কিন্তু টক করে থাকবে। এবার হচ্ছে প্রত্যয়ের কথায় যে তাহলে হলের বিভাজন, শো বিভাজন কি করে হবে, আর যদি এর মাঝে যদি একটা হিন্দি দুটো সিনেমা ঢুকে যায় তাহলে তো সর্বনাশ। এর পরে হিন্দিও ঢুকবে, ঢুকবেই। আর এর একটা সিনেমার কথা আমরা আলোচনা করছি না, সেটা খুব ছোট মাপের সিনেমা, হয়তো অতটা চর্চায় নেই, সেটা হচ্ছে বানসারা, যেটারও একটা আলাদা জায়গা দিতে হবে। কিন্তু এই সিনেমাটা নিয়ে এখনো চর্চা শুরু হয়নি, তাতে কে নায়ক রয়েছে, সে কতটা পরিচিত, তাকে কোন অ্যাওয়ার্ড দেওয়া উচিত, এইসব আমি কোনোদিন করি না দাদাভাই, আপনারা এইটুকু মনে করবেন যে আমি আমার দ্বারা হবে না। তাকে কি দেওয়া উচিত, অস্কার দেওয়া উচিত, কি দেওয়া উচিত, কিন্তু যে গল্পটা তুলে ধরার জন্য একটা অজ গ্রামে একটা দেবীর প্রতিষ্ঠা করা হলো, সেই দেবীকে আজও পুজো করা হচ্ছে, সেই গ্রামটার মানচিত্র পরিবর্তন হয়ে গেছে, যে কোথায় আছে। কিন্তু আমরা ইদানিং টাইমে এটা দেখেছি, তো ধরুন কোনো সিনেমার না মানে হাইপ নেই, কোনো সিনেমার কোনো একটা সার্টেন সিনেমার হাইপ নেই, ঠিক আছে, আমরা ধরে নিলাম, কিন্তু আমরা এটা হতে দেখেছি যে ওয়ার্ড অফ মাউথে সেই সিনেমাটা কিন্তু বাকি বড় বড় সিনেমার থেকে ভালো কালেকশন দিয়েছে, এটা আমরা দেখেছি। হ্যাঁ, সেটা এটা আমাদের গল্প বলে যে সিনেমাটা এসেছিল অপরাজিতা আড্ড এবং শাশ্বত দাসের সিনেমাটা, ওটা ওয়ার্ড অফ, কেউ জানতোই না সিনেমাটা আসছে, কিন্তু সিনেমাটা আসার পর বিশাল কালেকশন করে গেল হল থেকে। কেন বেলাইন, মানিকবাবুর মেঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যদি বানসারা ভালো হয়, কেননা আজকে কিছুক্ষণ আগে আমরা আরেকটা পডকাস্ট করছিলাম, ওখানেও বানসারা নিয়ে মানে কথা হয়েছে, এবং আমি সেখানে না স্পষ্ট জানিয়েছি, মানে আমাকে যে ইয়েটা করেছে প্রশ্নটা, আমি স্পষ্ট জানিয়েছি যে বানসারা নিয়ে এখন কিচ্ছু বলবো না যতক্ষণ না তার টিজার বা ট্রেলার আসছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। আসলে আমি একটু চর্চা করে ফেলেছিলাম, ওই বানসারা দেবী কোথা থেকে এলেন, না একদম একদম অবশ্যই, গল্পটা তো আমার সিনেমা যাই হোক গল্পটা তো গল্পই থাকবে না, সিনেমাটা যাই হোক গল্পটা তো প্রত্যেকে জানা উচিত। হ্যাঁ একদম একদম একদমই, বানসা আছে কিন্তু বানসারা নেই। হ্যাঁ বানসা রয়েছে, সেটা কেউ বলছে দেব, কেউ বলছে দেবী, মানে ওখানে একটা জায়গাই আছে, একটা পাহাড়ই আছে। আমার এইটা নিয়ে ভিডিও আছে কিন্তু, মানে প্রায় 2-3-4 মাস আগের। শুধু
একটা লাইনের মধ্যে শুভম আমাকে বল, ধূমকেতু নিয়ে কি সত্যি তোর একটা এক্সপেকটেশন আছে এই কাজটা থেকে? এক্সপেকটেশন না থাকার প্রশ্নই আসে না, কারণ আমি আজকে আগেও বলছিলাম, দেবদা শুভশ্রী যে জুটিটা বাঙালি এত পছন্দ করেছে, এবং সেই জুটিটা আজকে মানে কি বলবো, মানুষের ইমোশন হয়ে গেছে। হ্যাঁ, সেটা আর একটা কোনো পেয়ার নয়, এখন মানুষের ইমোশন হয়ে গেছে। এবং এটা শেষ সিনেমা, আমি এটা আগেও বলেছি যে এর পরেও আমরা আর কোনোদিন দেখতে পাবো কিনা সে বিষয়ে সন্দেহ আছে। 90% আমি শিওর হয়তো পাবো না, তবুও পাবো যদি না। হয়ে যায় তাহলে তো সেটা ম্যাজিক ক্রিয়েট হবে, সেটা আলাদা কথা। কিন্তু হয়তো পাবো না লাস্ট মুভি। এবং এতদিন অপেক্ষার পর দেবদা, কৌশিক গাঙ্গুলি এবং শুভশ্রী তিনজন এক জায়গায়, এবং এই কম্বিনেশনটা মানুষ দেখতে হলে যাবে, ওই পেয়ারটাকে এনজয় করতে যাবে শেষবারের মতো, এই মুভমেন্ট গুলোকে এনজয় করতে যাবে। এবং যেখানে কৌশিক গাঙ্গুলি বলেছেন, হ্যাঁ হয়তো নিজের সিনেমা বলেই হয়তো বলেছেন, বাট যাই হোক, এত বড় ডাইরেক্টর যখন বলেছেন তার মধ্যে কিছু সত্যতা তো থাকবে, যে এটা নাকি দেবদার অভিনয় করা সেরা, মানে পারফরমেন্স করা সেরা মানে সিনেমা হ্যাঁ, স্যার। এতদিনে। দেখা যাক এবার, সেটা তো আমরা সিনেমা হলে গেলে বুঝতে পারবো, কিন্তু আমি সিনেমাটা নিয়ে আশাবাদী। আমি এই সিনেমাটা দেখতে যাচ্ছি, এবং কিছুটা ইমোশন, কিছুটা অপেক্ষা, সেই সব জিনিসগুলো নিয়েই দেখতে যাচ্ছি। এই সিনেমাটা না এমন একটা জিনিস হয়ে গেছে যে এটা অলরেডি, মানে কি বলবো যে মানে কি সিনেমাটা ওই তৈরি হয়ে মহালয়া আসছে। মহালয়া আসার আগে যেরকম একটা রাত জাগা থাকে আমাদের, হ্যাঁ যে মানে আজকে রাতটা আমরা ঘুমাবো না, কালকে মহালয়াটা আমাদের সকালবেলায় 4টের সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই জায়গাটা শুনতেই হবে। ওইটা মিস করা যাবে না। হ্যাঁ, এক এই মিনিট জন্য মিস করা মানে বিরাট সিনেমাটা, মিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই সিনেমাটা এখন না খালি সিনেমার জায়গায় নেই যে সিনেমা আসছে, এটা একটা নর্মাল সিনেমা, ঠিক আছে বিচার করছি অসুবিধা নেই, না। এই সিনেমাটা ইমোশনালিও মানুষকে যতটা ইয়ে করবে, যারা দেবদাস শুভশ্রীদির পেয়ারের ফ্যান তাদেরকে একভাবে করবে, যারা কৌশিক গাঙ্গুলির কাজের ফ্যান তাদেরকে একভাবে করবে। আমরা সব মিলিয়ে এই সিনেমাটা হচ্ছে, এবং প্রত্যেকটা বাঙালি দর্শকের দেখা উচিত এই সিনেমাটা। আমি তো আশাবাদী সিনেমাটাকে নিয়ে, অবশ্যই এক্সপেকটেশন খুব হাই আমার ইয়ে নিয়ে। একদমই তাই। দাদা, আপনার যদি ছোট্ট অভিমত, তাহলে এইটা দিয়ে শেষ করতে পারি। একটাই কথা বলবো, এই সিনেমাটা সময়ের থেকে এগিয়ে একটা সিনেমা। যখন এই গানটা এলো বা সামান্য এই টিজার যেটা এসছে, ওতে মনে হচ্ছে এইটা আজকের দিনের সিনেমা। হ্যাঁ লুক অ্যান্ড আর দ্বিতীয়, খাদানের পরে কিন্তু এই কথাটা বলেছেন কৌশিক গাঙ্গুলি বাবু, ধূমকেতু যদি আসে তাহলে একেবারে পরিষ্কার প্রমাণ হবে ওটা দেবের জীবনের শ্রেষ্ঠ অভিনয়। সেই কারণে আমি শুভমের মতন এই কথাটার মধ্যে কোনো আমি এই রাখবো না। আমি সম্পূর্ণ মানে ওনার কথায় বিশ্বাস করেই সিনেমাটা দেখতে যাব। তা আমি এইটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই হলো আজকে আমাদের আলোচনা সমস্ত বিষয় নিয়ে, অভিনয় থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, তারপর নানান সিনেমা, বাংলা সিনেমার উত্থান পতন, এটা ওটা। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? আর কি কি জিনিস আপনারা দেখতে চান? আপনাদের কি ইন্টারেস্ট আছে? আপনাদের মতামতটা জানাবেন। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে, সেটা নিউট্রালও হতে পারে, যা কিছুই হতে পারে। প্রত্যেকেরই তো হ্যাঁ, আপনাদের মতামতটা না মতামত আমাদের জন্য জানানো। খুব খুব ইম্পর্টেন্ট। আপনারা কমেন্ট করবেন, জানাবেন যে মানে কিরকম লাগলো, কোনটার সঙ্গে আপনারা সহমত পোষণ করেন বা কোনটার সঙ্গে করেন না, যেটা আপনাদের ইচ্ছা আপনারা জানান। এবং আরো কি কি বিষয় নিয়ে আপনারা পডকাস্ট দেখতে চান, যাতে আমরা আগামী দিনেও সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য কোনো এপিসোডে আবার দেখা হচ্ছে। চলুন, নমস্কার।